হৃদ মায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 11। হৃদের মুখোমুখি জড়সড় অবস্থায় বসে হাফেজ সাহেব। হৃদ খানের মতো মানুষ বারবার মুখোমুখি হওয়া চারটিখানি কথা নয়। সেখানে উনি নিজ অপরাধী, সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেবের তাই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান, নামদামি পরিচয়ে বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিল তখন বেশ অপদস্থ হয়েছিল ওনার করা কর্মের জন্য। এরপর থেকে হাফেজ সাহেব প্রতিটা দিনই বয়ে কাটে এই ভেবে, না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন 1.5 বছর আগে সেদিনটাতে ওনারা ভুল করেছিল হৃদ খানের ওই অপরিচিত মেয়ের সাথে বিয়ে দিয়ে। কিন্তু ওনার বাবাও বা কি করতো? দুজনের অবস্থা এমন ছিল যে যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলে ভাবতো তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়ে আহত হয়েছে। যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুজনের। তিনি মনে করে অপরিচিত মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানতো তারা কেউ পূর্ব পরিচিতই নয়। ওনাদের বোনের জন্য আজ বেশি অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাফও চেয়েছিল এই নিয়ে, কিন্তু হৃদ মাফ করেনি, বরং উল্টো ওনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে হয়, না হয় হাফেজ সাহেবকে রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের বেড়া জালে ফেসে গেছে তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপর আবার ওই রাতে দেখা একটু করে মেয়েটির চেহারাটাও ভুলে গেছে তিনি। অসহায় হাফেজ সাহেব শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ে বিয়ে করে অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায়, সে মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দেবে না, এতটা নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেব ভিতরে মুচড়ে ওঠে এলোমেলো চিন্তার ভয়ে। হৃদের ভয়ানক হুমকিতে আটকে আছে উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় চিন্তিত বিগত মাস ধরে বাসায় যায় না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলে না। রাজশাহী থাকছে নিজের আমবাগানে, এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার সময় প্রথম দিনই। কিন্তু চিন্তায় চিন্তায় এখনো নিজের জন্য একটা ফোন কেনা হয়নি ওনার, আর না রেজিস্ট্রি করা সিমটা উঠানো হয়েছে। অফিসের ফোন দিয়ে একটু একটু কথা বলে বাসায়, ব্যাস এতটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতো ওনাকে ডাকেছেন সেটাও উনি বুঝতে পারছেন না। আর এজন্যই উনি এতটা ভয়ে আছেন। এই নিয়ে যদি হৃদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় ওনার কাছে, তাহলে উনি কি উত্তর দেবে? কোথা থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণ বাজেভাবে ফেসে গেছে হাফেজ সাহেব। সেই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কর্নিশ বেয়ে। হৃদ খানের সামনেই বসে বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে গামতে দেখে সোজা হয়ে বসলো। ট্রি টেবিলের উপর থেকে কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করছি? কিছু করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছেও নেই আমার। তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব, রক্ষা নেই। নিন এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর আপনার ভাগ্য যা আছে তাই। হৃদের হেয়ালি কথায় হাফেজ সাহেব ভয় আরো বাড়ল, জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। শুকনো গলা হাহা করে উঠল তৃষ্ণার তোপে তৎক্ষণাৎ। তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য বয়ে। হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা হেলিয়ে সোফায় বসতে বসতে হাফেজ সাহেবের কাছে মনে দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় পড়ল, বুঝলেন হাফেজ সাহেব, বউয়ের চক্রে ফেসে গেছি আমি। না তাকে দেখতে পাচ্ছি আর না তাকে শান্তিতে থাকতে পারছি, এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না। প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনিই বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউর মতো বেয়াদব মহিলা?
হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব। শক্তপোক্ত হৃদ খানও যে কারোর জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখলো। এত হুলস্থুল করে কেন হৃদ খান তার বউকে চায় এবার তিনি বুঝতে পারছেন। তারপর মুখে কিছু বললেন না হৃদের বয়ে, শুধু হৃদের কথায় অসম্মতি নিয়ে মাথা নাড়িয়ে না বোঝার, যার অর্থ ওনার বউ বেয়াদব নয় হৃদের বউর মতন। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদের হেয়ালিপনা আরো বাড়ল। দায় সারা গলায় বলল, এজন্যই তো বেয়াদব বউকে লাগবে আমার। স্বামীর দায়িত্ব পালন করব, বউ পিটিয়ে সভ্য বানাবো। আপনি বরং জটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জড়সড় অবস্থায় কোনো রকম উত্তর করলো হাফেজ সাহেব। বলল, জি। গুড। তো সোজা কথায় আসি, আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দিয়েছিলেন সেদিন রাতে, বা কারো নাম শুনেছেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করলো না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়ে চিন্তা করলো সেদিন রাতে মেয়েটির কাছে তার কোনো ফোন দিয়েছিল কিনা। উনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটি উনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শুনিনি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি, বরং মেয়েটি আমার ও আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় হৃদ শুধালো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবদের কথায় তৎক্ষণাৎ কিছু বলল না হৃদ, বরং ধীরে হৃদকে গম্ভীর থেকে আরো গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু করে হাফেজ সাহেব বললেন, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটা উঠানো হয়নি, এজন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তি বাজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়ে হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকলো। বাইরেই ছিল আসিফ। হঠাৎই হৃদের হাঁক ছাড়া ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিল এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করলো না, বরং আসিফ আসতেই হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্ট্রি সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমার হাফেজ সাহেবের বাসায় রাত 9টায় উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি সে রাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্য থাকবে কল লিস্টে। এজন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটা চাই। তুই সে রাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে নাম জিজ্ঞাসা করবি, রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস সে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবি, আমি নিজে কল দেব। মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্ময় সমেত হাফেজ সাহেব ঘুর বাংলো আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখলো। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এমনভাবেও কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সেরাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবের রক্ষা পাবে হৃদ খানের কবল থেকে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। আহা, বেচারি এখনো জানেই না যে কার হাতে পড়ছে। হৃদ খান যা মানুষ, এই জীবনে রক্ষা দেবে না মেয়েটিকে। এত হুলস্থুল পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দিবে এই চিন্তা করাও ভুল। অবশ্য হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটির সহায় হোক।
অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পিছন যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করলো হৃদের অপরিচিত বউয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টা অবধি গেল সময়। হাফেজ সাহেব সিমের কল রেকর্ড লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্য হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তার। তারপরে বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটা পরপর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের সকাল অবধি সকল কল রেকর্ড লিস্ট বের করলো, সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিস কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নাম্বারে দেওয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয় তাহলে এই নাম্বার অনুসন্ধান করলে পাওয়া যাবে হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনকে ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এজন্যই আসিফ সন্দেহবাচক নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বার সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে। হৃদ নিজে কল করবে সেই নাম্বারে, আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলো আসিফ নিজেই কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চিনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই, কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখন বুঝলো না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকলো আসিফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে বলল, ভাই, আপনার কথা মতো এখানে হাফেজ সাহেবের কল রেকর্ড আছে সেদিন রাতের, আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালে বাস শিথিল হলো মুহূর্তেই। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো দুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলো চোখ বুলাতেই আসিফ পুনরায় বলে উঠল, ভাই, এখানে টোটাল 20টা নাম্বারের মতো আছে। সেদিন রাতের 4টা হাফেজ সাহেবের অফিস কল ছিল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারে ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে এই নাম্বার থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5টা সময়ের করা এগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারে সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে আসিফ কথা শেষ করার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ, শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই, নিন। হাতে ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়ে হৃদ গম্ভীরতা আরো বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারলো না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকে সেই সন্দেহপূর্বক নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যে শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠ, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এতটুকু বলতেই অধৈর্যের নেই কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু এবারও সেম কথাটা বলল ফোনের ওপাশে মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনের টি টেবিলের উপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব বাবিকে খুঁজে ফেলে আমি তাকে আরো 2টো থাপ্পড় বেশি মারবো। আমাকে এত হেনস্থ করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলে রি রি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করে অশান্ত হয়ে উঠল। শেষ আসার আলো নিভে যেতে শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথা থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বউয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবে যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরো বেকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার। হৃদ তীর মেজাজে উঠে দাঁড়ালো, আসিফকে পাশ ডিঙ্গিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গুল করে পরপর তপ্ত শ্বাস ফেলল ধীর স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের। তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেলস বের কর।
সিম অফিসে গিয়ে রেজিস্টার সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্যই মেয়েটি অব্দি পৌঁছানো যাবে। বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবম্বী আসিফ। এতটা গম্ভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তায় আসেনি সে এভাবে কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খেচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িতে সম্মতি জানায়। জি ভাই বলে আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই হৃদ পকেটে দুহাত গুজে দাঁড়ালো সোজা হয়ে, শক্ত মেজাজে তাদের দাঁত পিষে আওড়ালো। অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ে শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন তাহলে আর প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপরেও নিস্তার দেব না। চলবে।